আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি খুবই সিম্পল একটা মাছের রেসিপি। এটা হচ্ছে শোল মাছ দিয়ে লাউ শাকের পাতা দিয়ে আমি এটা রান্না করব। লাউ শাক যেটাই বলুন। এইরকম রমজান মাসে যখন সারাদিন রোজা থেকে ইফতার করে ভাজা পুরো খেয়ে পেটের অবস্থা খুবই খারাপ এবং গ্যাসের সমস্যা হয়, তখন কিন্তু এইরকম একটা সিম্পল তরকারি দিয়ে আপনি পেটটা ভরে এবং আপনার মনটা ভরেও খাবারটা খেতে পারবেন। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন, এইরকম একটা আমি মাছ নিয়ে নিয়েছি। এই মাছটা কিন্তু আমার এখানে 1 কেজির কম, 800 গ্রাম ওজনে। এই মাছটাই আমি আজ আপনাদের সিম্পলভাবে রান্না করে দেখাবো। এই যে মাছটা আমি কুটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, এই যে মাছটা আমার কেটে দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এইরকম একটা সিম্পল তরকারি দিয়ে কিন্তু রমজান মাসে খুব ভালোই ভাত খাওয়া যায়। কারণ সারাদিন রোজা থাকার পরে ভাজা পুরো খেয়ে আর ভালো লাগে না, তখন আর মশলাদার খাবার দেখলেই কেমন লাগে শরীরের ভিতরে। দেখুন, আমি এখানে কিছু লাউ শাক নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম ফ্রেশ, একদম টাটকা। আমার শ্বশুর গ্রাম থেকে আমার জন্য পাঠিয়েছিল। এবারে পাশে আমি এখানে রেখেছি কাঁচামরিচ এবং পাকা কাঁচা মিলেই কিছু কাঁচামরিচ আমি ফালি করে রেখেছি, আর পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা আলুও কিন্তু কেটে রেখেছি, দেখুন। আর এই পাশে আমি রেখেছি 2টা টমেটো আমি কেটে রেখেছি। এবারে রান্নায় চলে যাব। দেখুন, একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইতে আমি দিয়ে দেবো সরিষার তেল। আমি কিন্তু রান্নাটা সরিষার তেলে করছি, আপনারা সয়াবিন তেলেও করতে পারেন। দেখুন, আমি যে কাঁচামরিচ আর পেঁয়াজের ফালিটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু অবশ্যই কাঁচামরিচের সাহায্যে করতে হবে, কারণ যেহেতু শাক দিয়ে আমি রান্নাটা করব, শাকে কিন্তু শুকনা মরিচ ভালো লাগে না। শাকটা দিয়ে রান্না করলে এভাবে কাঁচামরিচটা দিয়ে রান্না করতে হবে। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ আদা পেস্ট, 1/2 চামচ রসুনের পেস্ট দিয়ে এটাকেও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক করে দিবেন। দেখুন, আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ, 1/2 চামচের মতো হলুদ এবং 1 চামচ ধনিয়া গুঁড়া। এবারে এগুলো দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এটাকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন, আমার এটা কষানো হয়ে গেছে। সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি একটু অপেক্ষা করব যখন এ থেকে তেলটা ভেসে উঠবে, তাই পর্যন্ত। দেখুন, তেলটা ভেসে উঠেছে। এবার আমি যে মাছটা আমি এখানে কেটে দিয়ে পরিষ্কার করেছিলাম ওগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে একটু সময় নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। যেহেতু শাক দিয়ে রান্না করব, মাছটা আমি ভাজলাম না, আমি এখানে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন, কিন্তু ভেজে রান্নার থেকে এটা কিন্তু স্বাদটা বেশি লাগবে। দেখুন, আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। এবারে আমি এখানে যে আলুটা কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। আলু এবং মাছটা ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিতে হবে। দেখুন, একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে একটু কষিয়ে নিচ্ছি আমি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিলাম। অফ স্ক্রিনে অনেকটা সময় কষিয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু মাছগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, মানে 50% মতো সেদ্ধ হয়ে গেছে, 50% মতো। এবারে আমি তুলে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি যাতে মাছগুলো আর ভেঙে না যায়, এই কারণে। এবারে আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন, কিছুক্ষণ পরেই কিন্তু এটা নরম হয়ে গেছে। শাক কিন্তু কিছুক্ষণ পরেই নরম হয়ে যায়, আমরা সবাই জানি। আমি একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু এই শাকটা একদম ফ্রেশ টাটকা। এটা থেকে কিন্তু আরও কিছুটা পানি বের হবে। দেখুন, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ফিরবো। এই যে কিছুক্ষণ পরে আরও প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে কিন্তু শাকটা সেদ্ধ করতে হবে, তাহলে কিন্তু ফুলফিল টেস্টটা পাবেন। পানি দিয়ে শাক সেদ্ধ করতে যাবেন না। যে পানিটা এক্সট্রা আছে এটা দিয়ে একটু চুলার আঁচটা কম করে দিয়ে এটা দিয়ে আমি সেদ্ধ করে নিব। দেখুন, কিছুক্ষণ পরে আবার চলে এসেছি। লো আঁচে আমি 10 মিনিটের মতো রান্না করেছি। শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব দ্রুতই সেদ্ধ হয়ে গেছে। এই যে, যেহেতু আমাদের নিজেদের গাছের শাক, এজন্য দ্রুতই সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি একটু শাক এবং আলুটা একটুখানি খুন্তির সাহায্যে প্রেস করে করে আমি ভেঙে দিচ্ছি। এতে করে খেতে ভালো লাগবে। আর যদি কেউ এইভাবে আস্তই রাখতে চান তাও কিন্তু রাখতে পারেন। আর শাকটা আর আলুটা যদি একটু ভেঙে দেন তাহলে তরকারির টেস্টটা খুব ভালো আসে। আমি একটু খুন্তির সাহায্যে নেড়েচেড়ে দিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে এখানে যে মাছগুলো আমি আগে থেকে তুলে রেখেছিলাম, ওই মাছগুলো এবারে আমি এখানে দিয়ে দেবো। যেহেতু এটা 50% সেদ্ধ আছে, আরও 50% করতে হবে। এবারে মাছটা দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি এটাতে রান্না করব কিছুটা সময়, যতক্ষণ না পর্যন্ত এটাতে বলক চলে আসছে ততক্ষণ পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই হিটেই থাকবে।
দেখুন চুলার আঁচটা হাই হিটে করে কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এটা বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি যে 2টা টমেটো কেটে রেখেছিলাম ওটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে টমেটোটা দিবেন, টমেটোটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। শীতের দিনে টমেটো ছাড়া তরকারি কিন্তু মজাই লাগে না। দেখুন এইবারে আমি এখানে টমেটোটা দিয়ে আবারও একটুখানি সাজিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে সামান্য কিছুটা সময় রান্না করে নেব। যে যতটুকু ঝোল খেতে পছন্দ করবেন সেইভাবে। দেখুন আমার তরকারিটা কিন্তু এখানে অনেকটাই হয়ে গেছে। আমি এর থেকে বেশি ঝোল কমাবো না, কারণ যেহেতু এখানে আলু দেওয়া কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে আরও একটুখানি কমে যাবে। এই যে এইভাবে আমি ঝোলটা রাখবো। আপনারা আপনাদের পছন্দ মতো ইচ্ছা মতো যেভাবে খুশি রাখতে পারেন। দেখুন আমি এবারে এটাকে 2 মিনিটের মতো চুলাতে রেখে আমি এবারে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু সার্ভে চলে এসেছি। আমার মাছের সিম্পল রেসিপিটা দেখুন একবার, দেখতে কতটা সুন্দর হয়েছে। এইরকম একটা সিম্পল তরকারি দিয়ে কিন্তু আপনি আসলেই রমজান মাসে পেটটা ভরেই ভাত খেতে পারবেন। সব সময় যে ভাজা পোড়া ভালো লাগে সেটা কিন্তু না, এবং সব সময় যে মশলার তরকারি ভালো লাগে সেটাও কিন্তু না। সবসময় যদি আমরা লাইট খাবার খাই, পরে কিন্তু এরকম একটা সাধারণ তরকারি দেখলেও আমাদের কাছে লোভ লাগে। অবশ্যই একবার এটা বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে এবং তৃপ্তি করে সেদিন ভাতটা খেতে পারবেন। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই সম্পূর্ণ রোজাটা যাতে থাকতে পারেন সেই কামনাই রইল সবার সাথে।